সময় 1990 সাল, 18ই ভাদ্র শনিবার, সন্ধ্যা 6টা বাজে। এমনই সময় আমার টেলিফোনটি বেজে উঠল। হ্যালো। হ্যাঁ দাদু ভাই, কেমন আছো? ভালোই আছি। তো এতদিন পর মনে পড়লো নাতির কথা? আসলে শরীরটা তেমন ভালো নেই তো, তার উপর হাতে টাকা কড়ি শূন্যই বলতে পারো, তাই টেলিফোন বুথে আসার সুযোগ হয়নি। তা এসব ছাড়ো, যে কারণে তোমায় ফোন করেছি, তোমার কাছে একটি সাহায্যের প্রয়োজন দাদু ভাই। আরে ঝেড়ে কেসে বলো তো ব্যাপারটা কি? আমার এত ঘোরানো পেঁচানো কথা মাথায় ঢোকে না। আমাদের অসীমদা মারা গেছে এই কিছুক্ষণ আগেই। এ পাড়া গায়ে কোনো লোক চোখে পড়ছে না তার সৎ কাজটি করবে। আমি একা মানুষ, কি বা করব, না পারছি চুপ করে বসে থাকতে, না পারছি অসীমদার সৎ কাজের ব্যবস্থা করতে। তাই কিছু না বুঝতে পেরে তোমার কাছে ফোন করলাম। আমি কি আর বলবো, বুঝে উঠতে পারলাম না। একটা জলজান্ত মানুষ মারা গেছে, যাকে কিছু মাস আগেও দেখে আসলাম। ঠিক আছে, তুমি কিছু ভেবো না, আমি আসছি। দাদু দীর্ঘশ্বাস ফেলে ফোনটি রেখে দিল। আমি তৎক্ষণাৎ আমার একটি বন্ধুকে ফোন করলাম, যাকে সর্বদা আমার দুঃসময় পাই। হ্যালো পরাণ, বলছি তুই বাড়িতে আছিস? আমি সকল ঘটনা সংক্ষেপে বললাম। হ্যাঁ হ্যাঁ, ওই ট্রেনটি পেয়ে যাব। তুই এক কাজ করিস, বাড়ি থেকে বেরিয়ে রহিমদার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকিস, আমি ঠিক পৌঁছে যাব। পরাণ বন্ধুর সাথে দেখা হলো রহিমদার চায়ের দোকানের সামনে। কি হয়েছে এবার, পুরো ঘটনাটা খুলে বলতো। চল, যেতে যেতেই বলছি। আমরা দুজনে স্টেশনের দিকে রওনা হলাম। রাত 8টার ট্রেন ধরে করিমপুর রওনা হলাম। আগে লাস্ট কবে গেছিলি রে করিমপুর? কয়েক মাস আগেও তো এলাম, তবে তেমন একটা যাওয়া পড়ে না। এই জায়গাটা কেমন? এখনো প্রায় কিছু বাড়ি ছাড়া বিদ্যুতের কোনো সংযোগ নেই। এমনকি সন্ধ্যের পর পুরো নিঝুম গ্রাম, কারোর সাথে কারোর সংযোগ নেই। শুধু ঝিঝি পোকার ডাক আর শিয়ালের ডাকের মিশ্রণ শুনতে পাবি চারদিক। আমার কথা শুনে পরাণের মুখ যেন থমথমে হয়ে গেল। আমি বুঝতে পারলাম
তার একরাশ ভয় নিয়ে বলতে চাইছে। ধুর, রুদ্রের সাথে না আসলে ভালো হতো। আমি পরিস্থিতির সামলে বললাম, অনুর কি খবর? উত্তর দিল। এবার যেন পর্ণের মুখে হাসি খেলে গেল। না, এখনো কিছু বলেনি, তবে খুব তাড়াতাড়ি হয়তো না বলে দেবে। ট্রেনটি করিমপুর এসে থামল। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। গায়ে সরু একটি পথ ধরে এগিয়ে চলেছি। দুধারে বাঁশঝাড়। পরাণকে ট্রেনে যা বলেছিলাম তা যেন বাস্তবে রূপান্তরিত হলো। আধারের ঝিঝি পোকা আর দূরে ঝোপের আড়ালে শিয়ালের ডাক স্পষ্টভাবে ভেসে আসছে। গায়ে সেরকম বাড়ির দেখা মেলে না। মধ্যরাত, গভীর অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছি। যখন আমরা দাদুর বাড়ি পৌঁছালাম তখন রাত্র প্রায় 12টা। বাড়িটি বাইরে থেকে ছিটকিনি আটকানো। পরাণ একটু নিরাশ হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, তোর দাদুর কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই? আমি আর কি বলবো? আমি তার কথার উত্তর দেওয়ার পূর্বেই পেছনের বাঁশবাগান থেকে ডাক আসলো, দাদু ভাই, আমি এখানে, এদিকে এসো। বাঁশবাগানটিতে সত্যি দেখলাম একটি সাদা কাপড় মোড়া মৃতদেহ পড়ে আছে। পাশে মৃতদেহটি ধরে দাদু একাই বসে আছে। কাছে এগিয়ে দাদুকে বললাম, কেমন গ্রাম যে একটা মানুষ মারা গেছে সৎ কাজের জন্য, একটি মানুষও পাশে নেই। দাদু মাথা নিচু করে বসে আছে, তার মুখে কোনো কথা নেই। ঠিক আছে, তুমি বসো, দুজন শ্মশান রক্ষীকে ডেকে নিয়ে আসি, দেখি ওর আবার কত নেয়। আমি আর পরাণ রওনা হলাম তৎক্ষণাৎ। দাদু একাই বসে রইল মৃত দেহটি নিয়ে। অনেক কষ্টে রাজি করালাম দুজন শ্মশান রক্ষীকে। দাদা 3 টাকায় রাজি হয়ে যান, অনেক বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি, একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, চলুন। সময়টা গভীর রাত বললেই ভালো হয়। অসীমদার মৃতদেহ নিয়ে যাত্রা করলাম শ্মশানের দিকে। চারদিক অন্ধকার। মানুষ বলতে আমরা এই 5 জন। বসন্তের ঠান্ডা বাতাস শূন্য একটি মাঠের মাঝ দিয়ে চলেছে। আমরা তালতলা শ্মশানে এসে উপস্থিত হলাম। চারদিক অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা নেই। কিছুটা দূরে একটা চিতা জ্বলছে প্রায় শেষের মুখে। হাওয়ার সাথে গন্ধ ভেসে আসছে পুড়ে যাওয়া মৃতদেহের। এইখানে কাঠের ব্যবস্থা আবার কোথা দিয়ে করব? কাঠঘরটি ওই দিকে আছে, এসো আমার সাথে এসো। পরাণকে দাদুর কাছে বসতে বলে আমি আর দুজন দুয়ার রক্ষী কাঠ কেনার উদ্দেশ্যে রওনা হলাম। হ্যালো বন্ধুরা, আমাদের গল্প আশা করছি আপনাদের ভালোই লাগছে। যারা ভৌতিক অভিযান চ্যানেলটির সদস্য হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আর যারা নতুন ভিউয়ার্স, আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। আপনারা আমাদের ভিডিও কোথা দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। সুন্দরভাবে চিতা সাজানো সম্পন্ন করলো দুজন শ্মশান রক্ষী। না, দাহ করা শুরু করতে পারো। হয়তো একটু পরেই ছমছমিয়ে বৃষ্টি নামবে। আকাশ চারদিক মেঘলা, হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে পারে। একটা রক্ষী জ্বলন্ত একটি কাঠ নিয়ে চিতার কাছে এগিয়ে গেল দাহ করবার জন্য। পেছন দিক খেয়াল করলাম, দাদু বাড়ির দিক রওনা হয়েছে। আরে তুমি আবার কোথায় চললে? তোরা সম্পূর্ণ কাজ সেরে আয়, শরীরটাও ভালো ঠেকছে না রে। পরাণ, তুই দাদুর সাথে যা। দাঁড়াও দাদু, আমি আসছি। থাক দাদু ভাই, আমি একাই চলে যেতে পারবো, আমার সময় হয়ে এসেছে। চিতা ভালোই জ্বলে উঠেছে। ঈশ্বরের কৃপা বললেই ভালো হয় যে আকাশে মেঘ পূর্ণ, মাঝে মাঝে মেঘের ঝলকানি থাকলেও বৃষ্টির দেখা নেই। মশাই, আমাদের কাজ তাহলে এখানেই শেষ, আমরা আসি। অনেক ধন্যবাদ আপনাদের। তারাও চলে গেল। পরাণ একটি গাছে হেলান দিয়ে বেশ ঘুমোচ্ছে। সারা রাত বেচারা আমার সাথে জাগা ছিল। রাত পেরিয়ে ভোর হতে চলল। চিতা প্রায় নিভেই এসেছে। ভোরের ঠান্ডা হাওয়ায় পরাণের ঘুম ভাঙল। হলো, আর কতক্ষণ লাগবে? এই তো প্রায় শেষের মুখে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হলো। এখন বেশ দিনের আলো স্পষ্ট। আমরা শ্মশানের সম্পূর্ণ কাজ শেষ করে দাদুর সাথে দেখা করে বাড়ি যেতে পারলেই বাঁচি। কিছু খাবি এখন? না রে, স্টেশনে গিয়ে কিছু খেয়ে নেব। রাস্তায় চলতে চলতে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আমি স্বপ্ন দেখছি না তো? দূর, এই সকালবেলায় স্বপ্ন দেখবি কেন? আমার মুখে কোনো কথা নেই। রাস্তার কোণ ঘেঁষে অসীমদা একটা ছিপ আর একটা ব্যাগ নিয়ে এগিয়ে আসছে। অসীম দাদুর মতো হুবাহু দেখতে মানুষটা। কাছে আসতেই বুঝতে পারলাম বৃদ্ধ অসীম দাদুর মতো দেখতে নয়, উনিই অসীম দাদু। কি হলো দাদু ভাই, তুমি এত সকাল সকাল এখানে? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কথা বলবো কি, কথা বলার সাহস পাচ্ছি না। তুমি ঠিক আছো দাদু? কই, আমি তো ঠিকই আছি। ইনি কে হন রুদ্র? ইনি অসীম দাদু। কি বলিস? ওইখানে আর এক মিনিটও না দাঁড়িয়ে দাদুর বাড়ি ছুট দিলাম। দাঁড়া, আমাকে নিয়ে যা, আমি আসছি। দাদুর বাড়ি পৌঁছতে সেই একই দৃশ্য যা দেখেছিলাম গতকাল রাতে। ছিটকিনি খুলে ঘরে যেতেই চমকে উঠলাম। ঘরে ফ্যানের সাথে একটি ফাঁস ঝুলছে আর একটি টুল পড়ে আছে মেঝেতে। বেশ অনুমান করতে পারলাম কাল যে খাটিয়া চড়ে গেছিল সে নিখিল দাদু নয় তো।